হ্যাঁ অনেক। আচ্ছা আমাদের অনেকে চলে আসছে, আমরা শুরু করতে পারি বোধহয়। আচ্ছা তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দিলাম, তোমার যদি সাউন্ড না শোনো আমাকে একটু কাইন্ডলি বলো। ভলিউম বাড়াতে ভলিউম ইনক্রিজ করে দিলাম। আচ্ছা or without being damaged. But in case of a BJT, there is a secondary breakdown limit. আচ্ছা যেটা বলা হচ্ছিল কতদিন আমি শেষ করতে পারিনি হয়তো এই জায়গাটা। আচ্ছা মানে যে কোনো ডিভাইস ম্যানুফ্যাকচারাররা আসলে তার এক্সট্রিম স্পেসিফিকেশন গুলো দেয় না আর কি। কারণ এক্সট্রিম স্পেসিফিকেশন গুলো ম্যানুফ্যাকচারার প্রোভাইড করে, কিন্তু সেটাতে আসলে কখনোই প্র্যাকটিক্যালি ডিভাইসগুলো রান করানো যায় না। কারণ ম্যাক্সিমাম ভোল্টেজ, ম্যাক্সিমাম কারেন্ট যদি কোনো ডিভাইসের দেওয়া থাকে, ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাটেন্ড করলে ম্যাক্সিমাম কারেন্ট স্যাটিসফাই করা সম্ভব না, এন্ড ভাইস ভার্সা। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা পাওয়ার লিমিট থাকে। তো এখানে এখানে দেখে বোঝা যাচ্ছে এই অংশটা এ বি যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট লিমিট। এখানে কারেন্ট ম্যাক্সিমাম, কিন্তু এর করসপন্ডিং ভোল্টেজ যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এটা ভোল্টেজগুলো কিন্তু খুব নমিনাল একটা ভোল্টেজ। ঠিক আছে, একেবারে লোয়েস্ট ভ্যালু থেকে শুরু হয়ে মোটামুটি মার্জিনাল একটা ভোল্টেজ। ইনফ্যাক্ট এটা রেটিং এর ম্যাক্সিমাম রেটিং এর ধারে কাছেও নেই। সো এটা হচ্ছে আমার সেই পাওয়ার লিমিট ফর ম্যাক্সিমাম কারেন্ট। এই এরিয়াটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার লিমিট। সো সেম গোজ ফর পিক ভোল্টেজ। পিক ভোল্টেজের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমরা কারেন্ট খুব হাই কারেন্ট দিতে পারছি না, কারেন্ট লিমিটটা খুবই কম। সো এই ইফেক্টিভ এরিয়াটা হচ্ছে আমার পিক ভোল্টেজের লিমিট। আর নর্মাল অপারেশন আসলে এই পুরো এরিয়া জুড়েই করানো সম্ভব। আচ্ছা এখানে একটা অ্যাডিশনাল প্রবলেম ক্রিয়েট করবে ইন কেস অফ এ বিজেটি। আমরা যেহেতু বিজেটি নিয়ে পড়ছি, বিজেটির প্রবলেমটা আমরা একটু বলি। আচ্ছা বিজেটি আমরা একটু অ্যাডভান্স জিনিস নিয়ে ঠিক অ্যাডভান্স না, আমরা আসলে এই জিনিসগুলো পড়ি না দেখে এটা নিয়ে শুরু করলাম। নর্মালি 2-1 তোমার বিজেটি পড়ে আসছে, ক্যারেক্টারিস্টিক কার্ভ ইত্যাদি বা স্ট্রাকচার এসব থেকে পড়ে আসছে। ওগুলো আমরা ধরে নিচ্ছি যে আহ, তোমরা এগুলো জানো মোটামুটি, এগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। সো আমরা তারপর থেকে কথা বলছি আর কি। তারপর যদি ওই বিজেটি নর্মাল অপারেশনে কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলো, আমি এটা ক্লিয়ার আপ করার ট্রাই করবো। ওকে এনিওয়ে, এটা কার্ভটা আসলে হওয়া উচিত এরকম। আম, আঁকাটা ভালো হয়নি, আঁকাটা ভালো হচ্ছে না, অনেকটা এরকম আর কি। এই যে এটা এই লিমিটটা আর একটু যাওয়ার কথা, এই লিমিটটাও আর একটু যাওয়ার কথা এখানে। তারপর এই দুইটা আসলে যোগ হওয়ার কথা, এভাবে আর এভাবে যোগ হওয়ার কথা। ঠিক আছে, তাহলে দেখো কার্ভটা অ্যাকচুয়ালি একটু বড় হওয়ার কথা ছিল, এটা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, এই বি থেকে ডিটা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, কিন্তু বিজিটির স্পেশাল একটা প্রপার্টির কারণে সেটা করা সম্ভব হয় না। তো সেই প্রপার্টিটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ইটসেলফ যে প্রপার্টিটা, সেটা এখানে বা হচ্ছে বইতে খুব কঠিন ভাষায় বর্ণনা করা আছে। আমি একটু ইজি গোয়িং ওয়েটা দেখবো আমরা। অনেকে অনেকভাবে বলে, আমার মনে হয় যে সবচেয়ে সহজে যেটা বোঝা যায় সেটাই ভালো।
আচ্ছা আমি স্ক্রিনটা একটু করি। আচ্ছা সেটা হচ্ছে যে কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের প্রপার্টিজটা হচ্ছে একটু ডিফারেন্ট কম্পেয়ার টু কন্ডাক্টর ম্যাটেরিয়াল। সো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে যে জিনিসটা হয় তোমরা অলরেডি জানো, ইলেকট্রন হোল পেয়ার থাকে। মানে এটা পুরোপুরি কন্ডাক্টিভ না, সেমিকন্ডাক্টর মানে হচ্ছে পুরোপুরি কন্ডাক্টিভ না। এটা টেম্পারেচার যত বাড়ানো হয় ইলেকট্রন হোল পেয়ার বাড়ে, ক্যারিয়ার বাড়ে, তার মানে এটা কন্ডাক্টিভিটি বাড়তে থাকে। সো টেম্পারেচার যত বাড়ানো হবে সেটা রেজিস্ট্যান্স তত কমতে থাকে ইন কেস অফ এ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। তাহলে আমরা স্যার যদি এইটাই তো নেগেটিভ রেজিস্ট্যান্স, রাইট? এটা হ্যাঁ সর্ট অফ, না এটা নেগেটিভ রেজিস্ট্যান্স ইন প্রপোর্শন টু টেম্পারেচার আর কি, মানে টেম্পারেচার। আচ্ছা আমি বলতেছি, দাঁড়ান এক সেকেন্ড। তো টেম্পারেচার যদি বাড়ানো হয় এটা রেজিস্ট্যান্সটা এরকম কমতে থাকে, সরি হ্যাঁ রেজিস্ট্যান্স কমতে থাকে, রাইট, রেজিস্ট্যান্স কমতে থাকে। কেন এটা তো বোঝা গেছে মোটামুটি। টেম্পারেচার বাড়লে ক্যারিয়ার বাড়তে থাকে, ইলেকট্রন হোল পেয়ার বাড়লে রেজিস্ট্যান্স ফল করে ইন কেস অফ এ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরে এই ঘটনা। আর কন্ডাক্টর টেম্পারেচার, সরি কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে কি হবে, এই ক্যারিয়ার তো আর বাড়ার সুযোগ নেই কন্ডাক্টরে। সেমিকন্ডাক্টরে যেমন ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে, ইন কেস অফ এ কন্ডাক্টর নতুন কোনো অ্যাডিশনাল ক্যারিয়ার ইন্ট্রোডিউস হওয়ার সুযোগ নেই, যা প্রি কন্ডাক্টর আছে তাই। হোয়ারেস যেটা হবে টেম্পারেচার বাড়ালে ওগুলোর মধ্যে কলিশন বেড়ে যাবে, ওটার মধ্যে কলিশন বেড়ে গেলে যেটা হয় রেজিস্টিভিটি বেড়ে যাবে। ঠিক আছে, সো সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টরের যে বেসিক যে ইয়েটা ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে এটা, যে একটাতে রেজিস্টিভিটি কমবে আর একটাতে রেজিস্টিভিটি বাড়বে। সো ইন নর্মাল কেস আমাদের রেজিস্টিভিটি নিয়ে এত চিন্তা করার দরকার পড়ে না, কারণ কিছু রেজিস্ট্যান্স সবগুলোরই আছে। এখন রেজিস্টিভিটি টেম্পারেচারের সাথে বাড়বে না কমবে সেটা নিয়ে আমাদের গবেষণার বিষয় নেই, কারণ তোমাদের আগে যে বিজেটি মসফেট পড়ে আসছে ওগুলোতে টেম্পারেচার এগুলো আমার মনে হয় পড়ো নেই। টেম্পারেচার বাড়লে কি হয় হয়তো দেখে থাকতে পারে হালকা, কিন্তু এখানে টেম্পারেচার আমাদের মেইন মানে একটা কি বলবো একটা অবস্টাকল হিসেবে থাকবে। কেন? বিকজ দিস ইজ আ পাওয়ার বিজেটি or power transistor whatever it is। তার মানে এটা হাই পাওয়ার বা ম্যাক্সিমাম ভোল্টেজ ম্যাক্সিমাম কারেন্ট এগুলো নিয়ে ডিল করবে। গতদিন তোমাদের অলরেডি বলেছি এই ম্যাক্সিমাম ভোল্টেজ কারেন্ট নিয়ে ডিল করার ফলে এখানে অনেক হিট জেনারেট হবে, যেটা এফিশিয়েন্টলি ডিসিপেট না করতে পারলে ডিভাইসটা পুড়ে যাবে। সো এখানে আমাদের টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে সেই জিনিসটা দেখা খুবই জরুরি। কেন জরুরি? কারণ হচ্ছে রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট ফার্দার ইনক্রিজ হওয়ার কথা। নর্মালি একটা কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। সো রেজিস্ট্যান্স বাড়া মানে কারেন্ট ফল করে, কারেন্ট ফল করলে সেটা কি টেম্পারেচার ফল করার কথা না? কারণ কারেন্ট ফ্লো করলে কি আই স্কয়ার লস বাড়বে ডিভাইসটাতে, বা কন্ডাকশন লস যেটাই বলি না কেন। সো এটা একটা পজিটিভ ফিডব্যাক লুপ হিসেবে কাজ করে না, এটা একটাকে ব্যালেন্স করার ট্রাই করে। কারেন্ট বাড়লে টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, রেজিস্ট্যান্স বাড়লে আবার কারেন্ট কমে যায় ইন কেস অফ এ কন্ডাক্টর। বাট ইন কেস অফ এ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিস ইজ নট দ্য কেস। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে একটা পজিটিভ ফিডব্যাক লুপের মতো কাজ করে। কিভাবে? হ্যাঁ, কারেন্ট বাড়লে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমবে, রেজিস্ট্যান্স কমলে ফার্দার কারেন্ট বাড়বে, ফার্দার কারেন্ট বাড়লে আবার টেম্পারেচার বাড়বে। সো এটা একটা সাইকেলের মতো কাজ করবে। সো আমি যদি আগের এটা লিখি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। কেন সেমিকন্ডাক্টরে এই টাইপের ঝামেলা হবে এটা একটু বোঝার জন্য আর কি। তাহলে আমাদের প্রথমত হচ্ছে কারেন্ট বাড়লে আচ্ছা কারেন্ট বাড়লে টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমতেছে, রেজিস্ট্যান্স কমলে আবার ঘুরে
এই কারেন্ট বাড়তেছে, সো এই সাইকেলটা রিপিট হচ্ছে। সো রিপিট কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ পর্যন্ত ডিভাইসটা ডিস্ট্রয় না হয়ে যায়। ডিভাইসটা ডিস্ট্রয় হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত সেই জিনিসটা রিপিট করতে থাকবে। সো এটাকে সেকেন্ডারি ব্রেকডাউনের একটা মানে সহজ ভাষা যদি বলি, এটা হচ্ছে সেকেন্ডারি ব্রেকডাউন। সেকেন্ডারি ব্রেকডাউনটা আরেকটু জটিল ভাষা যদি বলতে যাই, সেটা অনেকটা এরকম। এখন থার্মাল ইয়েটা কেন হবে, থার্মাল রানওয়েটা কেন হবে, এটাকে থার্মাল রানওয়ে বলে আর কি। যে এই টেম্পারেচার যে পজিটিভ ফিডব্যাকের মতো বাড়তে থাকে এবং ওই জায়গাটা পুড়ে যায়, ওই জিনিসটাকে থার্মাল রানওয়ে বলে। সো এটা কি ডিনোট করা হয়েছে এই মাঝখানে সেকেন্ডারি ব্রেকডাউন লিমিট দিয়ে। ঠিক আছে, সো এই সেকেন্ডারি ব্রেকডাউন লিমিটের কারণে এই অংশগুলো আসলে ইউজ করা যায় না। সো কার্ভটা এসেনশিয়ালি ছোট হয়ে যায়। সো এটা বিজেটির একটা প্রবলেম। আচ্ছা, সেকেন্ডারি ব্রেকডাউনটা আরেকটু ইয়েতে ব্যাখ্যা করা যায়। এটা ব্যাখ্যা করা, আমি গতদিন কিছু বলেছিলাম যে কারেন্ট ডিস্ট্রিবিউশনটা যদি ইউনিফর্ম না হয়, ক্যারিয়ারটা ফ্লো করে কোন ডিরেকশনে, এই ডিরেকশনে এই যে ক্যারিয়ার ফ্লো করে, মেইন ক্যারিয়ারটা এই ডিরেকশনে ফ্লো করে। এখানে আমরা গেটটাও কিছু ক্যারিয়ার দেই, এটা খুবই মাইনর বাট স্টিল কিছু দেওয়া হয়। সো ক্যারিয়ার ফ্লো যদি ইউনিফর্ম না হয়, লোকালাইজ কিছু হটস্পট ডেভেলপ করে। হটস্পট তো ডেভেলপ করে না, ধরো এই রিজনটাতে আমরা গতদিন দেখিয়েছিলাম যে হয়তো রেজিস্ট্যান্সটা বেশি। এই রেজিস্ট্যান্স যদি অন্য রিজিয়নের চেয়ে রেজিস্ট্যান্স এখানে কিছুটা বেশি হয়, এখানে কি হবে? প্রথমত ওই হটস্পট ডেভেলপ করবে, সামথিং এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। শুধু তাই না, ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেখানেই ইউনিফর্ম না, সেখানেই এই জাতীয় কারেন্টের ফ্ল্যাকচুয়েশনের কারণে এক জায়গায় কারেন্ট বেশি হয়ে যাবে, এক জায়গায় কারেন্ট কম হয়ে যাবে, সামথিং এরকম আর কি। সো এই টাইপের কিছু ইস্যুস আছে, সেটাকে সেকেন্ডারি ব্রেকডাউন বলা হয়। সেকেন্ডারি ব্রেকডাউন কেন সেকেন্ডারি ব্রেকডাউন বলা হয়, এটা আসছে অ্যাকচুয়ালি ইয়ে থেকে। এই যে এটা কি, এটা আমাদের এই পিএন জাংশন, যদি একটা এনপিএন ট্রানজিস্টর ধরি, এটা সিম্পল, এটা হচ্ছে আমাদের একটা পিএন জাংশনের ফরওয়ার্ড। আর সেকেন্ডারি ব্রেকডাউন যেটা বলা হয়, এই জাংশনটা সাধারণত রিভার্স থাকে, এটা এনপি জাংশন, এই এনপি জাংশনটা রিভার্স করা থাকে। সো আমি সাফিসিয়েন্ট ক্যারিয়ার প্রোভাইড না করে যদি এক্সেস ক্যারিয়ার এদিক দিয়ে প্রোভাইড করা ট্রাই করে, অথবা এক্সেস ভোল্টেজ বা কারেন্ট যদি আমি এদিক দিয়ে দিই, কারেন্ট তো আসবে হচ্ছে ইয়ে থেকে, যদি ইন্ডাকটিভ লোড থাকে বা হচ্ছে সামথিং লাইক দ্যাট, তাহলে যে জিনিসটা হবে, এই 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 জাংশনটা ব্রেকডাউনে চলে যাবে আর কি। সো এই কম্বাইন পুরো প্যাকেজটাকে আসলে সেকেন্ডারি ব্রেকডাউন বলে আর কি। সো সেকেন্ডারি ব্রেকডাউন শুধু একটা রিজনে হয় না, সেকেন্ডারি ব্রেকডাউন গুলো 2-3টা রিজনের সাথে মোটামুটি জড়িত। আমি আবার একটু রিক্যাপ করি। এই সেফ অপারেটিং এরিয়া মোটামুটি ভোল্টেজ কারেন্ট লিমিট গুলা আর পাওয়ার লিমিট গুলা শো করে। এখানে পুরো ফুল ভোল্টেজ বা কারেন্ট লিমিট আমরা এক্সারসাইজ করতে পারি না, ডিউ টু দ্য নেচার অফ দ্য ডিভাইস। আচ্ছা, এখানে মেইন প্রবলেম হচ্ছে সেকেন্ডারি ব্রেকডাউন বলে একটা ফেনোমেনা থাকে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা যে কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ সেটার কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের হচ্ছে উল্টা, মানে কারেন্ট বাড়লে আসলে রেজিস্ট্যান্স ইনফ্যাক্ট কমে। একটা ওই যে একজন বললো না নেগেটিভ রেজিস্ট্যান্স, ওইটা আসলে সেটা। সো কারেন্ট বাড়লে যদি রেজিস্ট্যান্স কমে, ফার্দার কারেন্ট বাড়বে। সো কারেন্টটা ম্যাক্সিমামে পৌঁছাতে খুব কম সময় লাগে, which is on the contrary of a conductor. কন্ডাক্টরের জাস্ট এটা একটা রেসিপ্রোকাল ইয়ে বলতে পারো, ক্যারেক্টারিস্টিক। কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট বাড়লে টেম্পারেচার বাড়বে ঠিক আছে, কিন্তু রেজিস্টিভিটিও বাড়তে থাকবে। সো সেই ক্ষেত্রে কারেন্টটা থার্মাল রানওয়েতে যাবে না। whereas in case of a semiconductor material, এই থার্মাল রানওয়ে টার্মটা মানে খুবই প্রবলেমেটিক একটা টার্ম, ডিউ টু দিস ভেরি নেচার অফ দিস সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তো সেটা আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন যদি ইউনিফর্ম না হয়, এই থার্মাল রানওয়েটা সব জায়গায় হবে না, কোনো কোনো স্পেশালাইজড জায়গায় হতে পারে, যেসব জায়গায় কারেন্ট বেশি ফ্লো করতেছে অথবা সামথিং এরকম ক্যারিয়ার বেশি আছে বা এরকম কিছু একটা, ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হওয়াটা বেশি জরুরি। আর সেকেন্ডারি ব্রেকডাউন নামটা এই কারণে আসছে, কারণ এই ব্রেকডাউনটা
অনেক সময় এই রিজিয়নে বেশি হয় আর কি, এই জাংশনটাতে বেশি হয় বা এটার আশেপাশে বেশি হয়, যে এটা আসলে এই ব্রেকডাউন রিজিয়নে অপারেট করে। ব্রেকডাউন রিজিয়নে অপারেট নর্মালি করে না, আমরা সাধারণত ক্যারিয়ার প্রোভাইড করে এটাকে পাস করার ট্রাই করি, কিন্তু কিছু জায়গায় রেজিস্টিভিটি বেশি থাকে আর কি। তো ইন নর্মাল কেসেস এটা আমাদের জন্য প্রবলেমেটিক না, কারণ আমরা একটা ধরো বিজেটি দিয়ে যদি কোনো কিছু ডিজাইন করি, সে একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করলাম, দ্যাটস নট এ প্রবলেম। কারণ অ্যাম্পলিফায়ার ডিজাইন করলে আমরা সাধারণত ম্যাক্সিমাম ভোল্টেজ এগুলো কখনোই দেই না, মাঝামাঝি কোনো একটা রেঞ্জে অপারেট করি, তো আমাদের কোনো প্রবলেম হয় না। বাট ইন কেস অফ এ সুইচ অর পাওয়ার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট or power BJT, we have to exercise the maximum limits. So maximum whatever, whether it is a power limit or voltage limit or current limit, আমাদের ম্যাক্সিমাম লিমিট মাঝে মধ্যে টাচ করতে হবে। সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক প্রবলেমেটিক। সো ডিউ টু দিস সেকেন্ডারি ব্রেকডাউন ইস্যু আমরা এই কার্ভটার পুরো অংশটা ইউটিলাইজ করতে পারবো না আর কি। এই যে কারেন্ট লিমিটের এই অংশ আমরা ইউজ করতে পারবো না। এই কারেন্ট লিমিট এত বাড়া মানে হচ্ছে এটা সেকেন্ডারি ব্রেকডাউন রিজিয়নে চলে যাবে। এই যে অংশটা আসলে লাল কালি থাকে ওটা হচ্ছে সেকেন্ডারি ব্রেকডাউন লিমিট, মানে রিজিয়ন। আর লিমিটটা হচ্ছে এটা সি। সেকেন্ডারি ব্রেকডাউনের ম্যাক্সিমাম পয়েন্টটাকে টাচ করবে, অপারেটিং পয়েন্টকে টাচ করবে হচ্ছে সি পয়েন্টে। তো সি পয়েন্টে পর্যন্ত টলারেবল, ওটা টলারেট করা সম্ভব, কিন্তু বাকি কার্ভটা আসলে না, আমরা এক্সারসাইজ করতে পারবো না। সো সেকেন্ডারি ব্রেকডাউনটা বিজেটির একটা মেজর প্রবলেম। সো এটা যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে বলতে পারো। এখানে আরো কথাবার্তা লেখা আছে, একটা কারেন্ট বাড়লে একটা কারেন্ট বাড়বে, সামথিং ইত্যাদি ইত্যাদি বলা আছে। ওই বর্ণনাটাও ভালো খারাপ না, ওইটা আসলে ইন এ সেন্স একই কথা বলেছে। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের যে ঘটনাটা হয়, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, ওই কথাটাই একটু ঘোরায় পেঁচায় বলছে। সো তোমরা ওটা দেখতে পারো, সমস্যা নেই। বাট এটা হচ্ছে মানে এসেন্সটা বললাম আর কি। আচ্ছা, তাহলে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমরা প্রসিড করি। আচ্ছা, মনে হচ্ছে সমস্যা নাই। তাহলে এই জিনিসটা একটু মাথায় রেখো, সেকেন্ডারি ব্রেকডাউনটা একটু মানে প্রায়ই হতে আসবে। If we can recall, the BJT is a semiconductor device, hence there will be a PN junction, and in order আচ্ছা, সেমিকন্ডাক্টর ডিভাইস দেখে এখানে বিজেটির ক্ষেত্রে এই সেমিকন্ডাক্টর ডিভাইস দেখে আমরা এখানে করতে পারবো না, শুধুমাত্র রেজিস্ট্যান্স দিয়ে এটাকে মডেল করতে পারবো না, যে এখানে একটা পিএন জাংশন চলে আসবে। ঠিক আছে, এটা বোধহয় বলছে কিনা আমি জানি না। এখানে কিছু রেজিস্টিভিটি আসবে, এখানে কিছু রেজিস্টিভিটি আসবে, বাট এই জাংশনটাতে বা এই জাংশনটাতে এই ক্ষেত্রে যে মানে whether it is পিএনপি or এনপিএন ডিপেন্ডিং অন দ্যাট, কোনো একটা জাংশন চলে আসবে হচ্ছে এই সেমিকন্ডাক্টর জাংশন। সো এটা একটু মাথায় রাখবো। দ্যাটস ওয়াই উই ক্যানট মডেল দিস ইউজিং রেজিস্ট্যান্স। আমরা এখানে রেজিস্ট্যান্সের মডেল বানাতে পারবো না, আমাদের এখানে বানাতে হবে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মডেল দিয়ে। কারণ এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা মোটামুটি ফিক্স থাকে। আমি জানি না তোমাদের মনে হচ্ছে কিনা, বিজেটির কালেক্টর এমিটার জাংশনে মোটামুটি একটা ফিক্সড ড্রপ পাওয়া যায়, সেটা একটু ভ্যারি করে বিকজ অফ দিস রেজিস্ট্যান্স, বাট মোস্টলি সেটা ফিক্সড। তো সেই ফিক্সড ভোল্টেজ আর কত কারেন্ট ফ্লো করতেছে সেটার গুণফলই হচ্ছে আমাদের সে অন স্টেট লস আর কন্ডাকশন লস। আচ্ছা, তাহলে দেখি তারপরে কি বললো। to turn on that BJT, we need to forward this PN junction. So there will be a certain voltage drop in this region. And again, in case of a semiconductor device, the resistance is inversely proportional to temperature. So if the temperature rises, the resistance will decrease, and vice versa. So a decreased resistance will contribute to an even higher amount of current, which will further increase the heat, and it will act like a positive feedback loop until the device destroys. So secondary back. This is a diagram of switching characters. আচ্ছা, তাহলে আমরা এখানে সুইচিং ক্যারেক্টার থেকে কিছু কথাবার্তা বলি, দেখি কি বলে। অনেক সময় ভিডিওতে অনেক কথাবার্তা এক্সট্রা বলছি, তো ভিডিওটা আমরা আগে শুনে নিই, তারপর যদি আমাদের এক্সট্রা কিছু থাকে আমরা বলবো।
is a limitation of BJT. আচ্ছা, এর আগের স্লাইডে যেটা দেখলো, এই যে এখানে কিছু কথাবার্তা লেখা আছে, কোনটা কারেন্ট বাড়লে কোনটা কারেন্ট কমবে, কি আসবে বিষয়ে কিছু লেখা আছে, এইগুলো তোমরা দেখতে পারো আর কি। ওই একই কথা ঘোরায় পেঁচায় লিখছে। আচ্ছা এটা শুধুমাত্র না, এটা আবার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে, শুধুমাত্র এটা স্ট্যাটিক কোন না। তারপরে যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয় তাহলে এটা চেঞ্জ হতে পারে আর কি। কেন চেঞ্জ হতে পারে? কারণ ফ্রিকোয়েন্সি যদি ডিসি সাপ্লাই দেয়, পিওর ডিসি সাপ্লাই, তাহলে সবসময় এই পাওয়ারটা পাচ্ছে, এই সবসময়। আর ফ্রিকোয়েন্সি যদি কোনো একটা ফ্রিকোয়েন্সি প্রোভাইড করি, সেই ক্ষেত্রে এই হয়তো পাওয়ারটা সবসময়ের জন্য আসতেছে না, পালস হিসেবে আসতেছে। সো ফ্রিকোয়েন্সি যদি কোনো একটা ফ্রিকোয়েন্সিতে আমরা সেটা প্রোভাইড করতে পারি, এটা কার্ভটা একটু বাড়ে আর কি। এটা এখানে বলা হয়েছে, আর কিছু না। This is a diagram of switching characteristic of transistor. So this turn-off process is dominated by this storage time, which is the time to neutralize the carrier stored in collector and base. আচ্ছা, এটা স্টোরেজ টাইম একটা বলে, কালেক্টর বেস জাংশন। যেমন এখানে আমরা এই বেস কারেন্টটা অফ করে দিচ্ছি, but still it takes some time to for the collector current to decrease. কেন? because of this stored চার্জটা হচ্ছে কি, আমরা যদি একটু লিখি, বা স্টোরেজ টাইম বলে আর কি। স্টোরেজ টাইম হচ্ছে এই টাইমটা টিএস, আর এটা হচ্ছে কালেক্টর বেস জাংশনে যে চার্জটা স্টোর করা থাকে। এটা বুঝতে পারতেছে, কালেক্টর বেস জাংশনে মানে চার্জটা তো, এটা গতদিন বলছি, অনেকটা ডিপ্রেশন রিজিয়নের মতো আর কি, যে এই রিজিয়নটা বাড়া বা কমা, ইট উইল টেক সাম টাইম। ওই অনেকটা রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিকের মতোই, এটা নতুন কিছু না। তো এই টাইপের ক্যারেক্টারিস্টিকের জন্য বিজেটি গুলা ইনহেরেন্টলি স্লো হয় আর বেস কারেন্টটা নেগেটিভ দিকে চলে যায়। কারণ হচ্ছে এই এই চার্জগুলো যখন আবার ব্যাক করে, তখন বেস কারেন্টটার, কারণ বেসে আমরা কি চার্জ প্রোভাইড করি না, পজিটিভ চার্জ প্রোভাইড করি ইন কেস অফ এনপিএন ট্রানজিস্টর। সো যখন সেটা অফ হয়ে যায়, তখন এই চার্জটা আবার ওই জায়গায় ব্যাক করার ট্রাই করে। সাধারণত ব্যাক করে না, সাধারণত একটা করা থাকে, মানে সার্কিটে ব্যাক করে না। আমি যদি একটু ডায়াগ্রামটা আঁকি তাহলে হয়তো বুঝতে পারবো। যদি এনপিএন ট্রানজিস্টর এরকম হয়, তাহলে নর্মালি আমরা কি বেজে একটা পজিটিভ কারেন্ট দেই ইন কেস অফ এনপিএন ট্রানজিস্টর। পজিটিভ কারেন্ট দিয়ে এখানে পজিটিভ চার্জগুলো অ্যাকুমুলেট করা হয় সামথিং এরকম। তারপর যে সময় সেটা অফ হয়ে যায়, তখন সেই চার্জগুলো আবার এই ডিভাইসগুলো এখান থেকে নিউট্রালাইজ হওয়ার ট্রাই করে। বেজে যেতে পারে না, মানে বেজ পিনে যেতে পারে না, কিন্তু বেজ রিজিয়ন যেটা পি পয়েন্ট, সেখানে এগুলো যাওয়ার ট্রাই করে আর কি। এখান থেকে এন মাইনাস চার্জগুলো বা এই চার্জগুলো এখানে যাওয়ার ট্রাই করে, ওই জন্য বেজের কারেন্টটা নেগেটিভ হয়ে যায়। এখন এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স রাখতাম, একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করে দিতাম, তাহলে দেখতাম কি এই কারেন্টটা অফ করার সাথে সাথে এই দিকটা রিভার্স কারেন্ট ফ্লো করছে ফর এ ওয়াইল। নর্মালি এটা এরকম করা থাকে না, নর্মালি এটা ক্যাপাসিটর দেওয়া থাকে, কাপলিং ক্যাপাসিটর, আর হচ্ছে এখানে একটা ড্রাইভার সার্কিট দেওয়া থাকে। তো ড্রাইভার সার্কিট গুলো সাধারণত কারেন্ট ব্যাক করার কোনো অপশন রাখে না আর কি। এই রেজিস্ট্যান্সটা সাধারণত দেওয়া হয় না। কারণ আছে, কারণ হচ্ছে এই কারেন্টটা অনেক সময় অনেক বেশ হাই অ্যামাউন্টের কারেন্ট হয়ে যায়। সো সেটাকে অ্যাভয়েড করার জন্য দেওয়া হয় না। সো এটা আরেকটা কারণ, যে এটা ডিলে হওয়ার একটা কারণ আর কি। সো এটা আমরা আইজিবিতে হয়তো একটু ডিটেল দেখবো কেন এরকম হচ্ছে। সো বিজেটির ক্ষেত্রে যে জিনিসটা, বেস কারেন্টটা প্রথমে চার্জ করলাম, সো অফ করে দেওয়ার সাথে সাথে বেস ভোল্টেজ বেস ভোল্টেজ তো আসলে না, ভোল্টেজ দিয়ে তো আসলে অন অফ করে না, কারেন্ট দিয়ে অন অফ করে বিজেটি কিন্তু কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এটা মনে রেখো। সো এনিওয়ে বিজেটিতে একটা কারেন্ট পুশব্যাক করা ট্রাই করবে ডিউরিং অফ টাইম। সো এটা দিস ইজ নট ইম্পর্টেন্ট হচ্ছে এই কারেন্টটা পুশব্যাক করতে যে টাইম লাগবে, মানে এই চার্জটা অনেকটা সেরকম টাইম থাকে আর এই কালেক্টর বেস জাংশনে। সো ওই ডিপ্রেশন রিজিয়নের কনসেপ্টটাই আসলে এখানে অ্যাপ্লিকেবল হবে, যে ডিপ্রেশন রিজিয়নে যেরকম কিছু সময় লাগে অফ হওয়ার জন্য, রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক যে আমরা ডায়োডে দেখে আসছিলাম, সো ওইখানেও সেম কথা প্রযোজ্য, কালেক্টর কারেন্টটাও ফল করতে একটু সময় লাগবে।
দেখো এখানে আমি অফ করে দিচ্ছি। আহ, এটা এটা কিন্তু কোশ্চেন হিসেবে আসে প্রায়। এখানে আমি অফ করে দিচ্ছি বেজের ভোল্টেজ। বেজের কারেন্টটা অফ হচ্ছে আরো পরে গিয়ে, একটা কারেন্ট ফ্লো করা ট্রাই করবে, এখানে গিয়ে অফ হচ্ছে। এখানে আমরা ধরে নিচ্ছি এখানে গিয়ে অফ হতে পারে, এখানে গিয়ে অফ হওয়া শুরু হয়েছে অলরেডি। সো এখানে আমি অফ করার সিগন্যাল দিয়ে দিয়েছি, কিন্তু এটা এখান পর্যন্ত এই কারেন্টটা কন্টিনিউ করতেছে, তারপর স্লোলি ডিক্রিজ করতেছে। সো এই টাইমটা, টি অফ টাইমটা এই পর্যন্ত। টি অফ টাইমটা অনেক বড়। এখানে দুইটা পোর্শন আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে টিএস মানে হচ্ছে স্টোরেজ টাইম, আর একটা হচ্ছে ফলিং বা টিএফ বোধহয় খুব সম্ভবত। ফলিং কারেন্টের যে টার্মটা বা যে টাইমটা, সেটাকে আমরা ফলিং টাইম বলতে পারি আর কি। সো এখানে সবগুলো জিনিস ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, বেস কারেন্টটা ইম্পর্টেন্ট, কালেক্টর এটা এটা এই দুইটা ইম্পর্টেন্ট, অন্যগুলো আসলে এত ইম্পর্টেন্ট না। আর এখানে দেখো অন হতে একটু টাইম লাগবে। অন হতে কেন টাইম লাগবে এটা সেলফ এক্সপ্লেনেটরি। এখানে আমি বেস কারেন্ট দিচ্ছি, এখানে স্টার্ট করলাম, বেস কারেন্ট উইল স্লোলি রাইজ, তারপরে এখানে গিয়ে ফিক্স মানে স্টেডি কারেন্ট পাবে, এখানে গিয়ে আলটিমেটলি অন হচ্ছে এই পয়েন্টটাতে। সো এই টাইমটাকে আমরা টি অন বলতে পারি, আর এটা হচ্ছে টি অফ। সো টি অফ, টি অন এই দুইটা মানে প্রবলেম হওয়ার কারণে দেখো একটু ডিলে চলে আসতেছে। ডিলে আসার কারণে এখানে এই গত দিনের মতো দেখালাম সুইচিং লসটা থাকবে। তো বিজেটিতে সুইচিং লস নর্মালি বেশি। কার থেকে বেশি? মসফেট থেকে বেশি। আমরা যেহেতু মসফেট এখনো পড়াই নেই, সেহেতু এই জিনিসটা এখনো কম্পেয়ার করা যাবে না, বাট আগেই বলে রাখলাম বিজেটির সুইচিং লসটা একটু বেশি ডিউ টু দিস স্লো অফ, স্পেশালি দিস স্লো টার্নিং অফ প্রসেস। আর মসফেটে কেন সেটা ফাস্টার সেটা আমরা বলবো। বলো। স্যার এখানে টি অফটা মানে কালেক্টর কারেন্টের টি অফটা কেন এখান থেকে হচ্ছে স্যার? তার পিক পয়েন্ট থেকে জিরোতে আসতে যেটুকু সময় লাগতেছে সেটাই তার টি অফ হওয়ার কথা ছিল না স্যার? মানে এটা কেন আমরা সেন্ট্রাল বিন্দু থেকে কেন ধরতেছি স্যার? না, সেন্ট্রাল থেকে ধরছি না আমরা, ও আচ্ছা অফ স্যার, হ্যাঁ বেস কারেন্ট তো আমরা এটাতে অফ করে দিছি, কিন্তু অ্যাকচুয়ালি তো অনেক অফ পরে গিয়ে অফটা হ্যাঁ অনেক স্যার। পরে। জি স্যার, বেস বরাবর, ঠিক আছে স্যার, বুঝছি স্যার। টোটাল টাইমটা, ঠিক কিন্তু আছে। কার্ভ গুলো এরকম কেন হচ্ছে স্যার? মানে এরকম কেন মানে? এগুলা এই কার্ভটা নেগেটিভ কেন হচ্ছে সেটা তো বললাম। হ্যাঁ। আর এটা শুরুতেই ইয়া হয় না, কারণ হচ্ছে বিজেটি যেহেতু কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এটা কারেন্টটা শুরুতেই ধাপ করে রাইজ করতে পারবে না। কারণ ক্যারিয়ার যখন মানে ফ্লো করা শুরু করবে, বা ক্যারিয়ার তুমি সাফিসিয়েন্ট দেওয়ার পর কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তুমি ভোল্টেজ বাড়া দিতে পারো, ভোল্টেজ তুমি একটা ব্যাটারি দিয়ে ভোল্টেজ দিতে পারো, কিন্তু কারেন্টটা ফ্লো করতে একটু সময় লাগে। যতক্ষণ না ক্যারিয়ার জমা হচ্ছে এখানে সাফিসিয়েন্ট, এই কারেন্টটা রাইজ করতে একটু টাইম লাগে। তো এই কার্ভটা মোটামুটি ইজি বোঝা। এটা কিছু ট্রানজিয়েন্ট আসছে, ট্রানজিয়েন্টটা আসছে আহ, এখানে কিছু ট্রানজিয়েন্ট দেখানো হয়েছে যে একটা ওভারশুট আর কি, যে ক্যারিয়ার কারেন্টটা খুব ফাস্ট রাইজ করে, কিন্তু পরে একটু ওভারশুট দিয়ে আবার মোটামুটি একটু স্টেডি লেভেলে যায়। এটা সিম্পল ট্রানজিয়েন্ট। আর বেস ভোল্টেজটাও আসলে এই বেস ভোল্টেজটা কখন আসবে? যখন এই যে পিএন জাংশনটা ফরওয়ার্ড হবে তখন। পিএন জাংশনটা ফরওয়ার্ড হতে গেলেও কিন্তু ক্যারিয়ার ফ্লো লাগবে। তো ওই সবগুলোই আসলে বিজেটি প্রত্যেকটা জিনিসের ক্যারিয়ার ফ্লো উপর ডিপেন্ডেন্ট। তো এই জন্য এই কার্ভ গুলো আসলে এরকম কিছু কিছু ট্রানজিয়েন্ট আসছে, কিছু কিছু আপস এন্ড ডাউনস আসছে। তো এনিওয়ে, এটা গতদিন বলা হয়েছিল যে এই ট্রানজিশনে যদি কোনো ডিলে আসে, এই ডিলে আসলে এখানে একটা বেল কার্ভ তৈরি হবে ফর পাওয়ার। তো এটাকে আমরা সুইচিং লস বলতেছি, আর এই মাঝখানে এগুলো হচ্ছে কন্ডাকশন লস। ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি আগে, বিজেটি কন্ডাকশন লস কম্পারেটিভলি কম। তার মানে এই না বিজেটি কন্ডাকশন লস কম, বিজেটি কিন্তু কন্ডাকশন লস থাকবে। ঠিক আছে, কিন্তু কম্পেয়ার টু আদার ডিভাইসেস, তাও একটা শর্ত সাপেক্ষে, সব শর্ত না। এটা আমরা পরে আলোচনা করবো, তোমাদের ল্যাবে অলরেডি হয়তো বলে থাকার কথা যে হাই পাওয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিজেটি বেটার, অথবা আইজিবিটি। বিজেটি আইজিবিটি আউটপুট সাইডে মোটামুটি সেম। আর লো পাওয়ার অ্যাপ্লিকেশনে হচ্ছে বেটার, মসফেট বেটার। ঠিক আছে, সেই জন্য এটা বলা। তো আমরা মসফেট যখন পড়বো তখন এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে আর কি। স্যার আরেকবার বলেন যে হাই পাওয়ারে মানে বিজেটি কেন বেটার হচ্ছে স্যার? আরেকবার বলুন এটা আমি ল্যাবে অলরেডি স্যার বলছেন, মানে বা আমি বলছি, এটা এখন তো আমাদের বলা হয়নি যে এই ডায়োডটার কারণে। এখানে যে ডায়োডটা আছে, ও স্যার, ফিক্সড ভোল্টেজ আউটপুট এইটাই রাইট, শুধু? এই ডায়োডটা ফিক্স একটা ভোল্টেজ ও আচ্ছা স্যার। কত থাকবে, হোয়ারেজ মসফেটের ক্ষেত্রে কিন্তু এটা ফিক্স না। হ্যাঁ স্যার, এই জন্য এইটাই জানি স্যার।
রাইট। তো এই বিজেটি আর আইজিবিটি মোটামুটি একই জিনিস, বাইরের সেট। ঠিক আছে, আইজিবিটি তোমাদের যেহেতু এখনো পড়ানো হয়নি এই জন্য এখনই বলতে যাচ্ছি না, জাস্ট একটু আগে বলে রাখলাম। স্যার ভোল্টেজ অফ সি এর কার্ভটা কি লাগবে স্যার? মানে ভোল্টেজ অফ সি কার্ভটা লাগবে না, আচ্ছা জরুরি তাহলে থাক জরুরি না। স্যার। এই দুইটা বেশি জরুরি, কারণ হচ্ছে এই দুইটা থেকে এই স্টোরেজ টাইমটা আমাদের অনেক সময় কোশ্চেন আসে আর কি। এই স্টোরেজ টাইমটা কি? স্টোরেজ টাইমটা অ্যাজ সিম্পল অ্যাজ রিকভারি কার্ভের মতো আর কি, যে এই ক্যারিয়ার গুলোকে রিকভার করার জন্য বা ক্যারিয়ার গুলোকে রিডিস্ট্রিবিউট করার জন্য অথবা রিলোকেট করার জন্য যে টাইমটা লাগে সেটা হচ্ছে স্টোরেজ টাইম। সো এটা অনেকটা ডায়োডের ইয়ার মতো, রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিকের মতো অনেকটা, কিন্তু এখানে দেখো দুইটা জাংশন ইনভলভ। ডায়োডের ক্ষেত্রে ছিল একটা জাংশন, এখানে যেহেতু দুইটা জাংশন ইনভলভ এই জিনিসটা আরেকটু ডাইনামিক, আরেকটু কমপ্লিকেটেড। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি আমরা কি বলে। So if you can remember, in order to turn on the transistor, we need আচ্ছা এগুলো বলে ফেলছি আমি। it takes a while to collect a very fast switcher. As there is some delay, there will be a higher switching loss in case of a BJT. আচ্ছা সুইচিং লসের এই প্রবলেমের কারণে আমি জানি না, তোমরা অবশ্যই জানো, এই যে ইয়েতে সেমিকন্ডাক্টর বলতেছি, মাইক্রোপ্রসেসরে কিন্তু বিজেটি ইউজ করা হয় না বিকজ অফ দিস সুইচিং লস। বিজেটি সুইচিং লস অনেক বেশি কম্পেয়ার টু মসফেট বা অন্যান্য সেমিকন্ডাক্টর ডিভাইস বা ফেটের তুলনায় বিজেটি সুইচিং লস অনেক বেশি, সেজন্য বিজেটি কিন্তু কখনোই ইউজ করা হয় না। তোমরা দেখবা এই ট্রানজিস্টর গুলো সঙ্গে মসফেট থাকে, এই যে ইয়েগুলো, কারণ ওই আমাদের মাইক্রোপ্রসেসর বা মাইক্রোপ্রসেসর গুলো গিগাহার্টজ রেঞ্জে অপারেট করে। তো গিগাহার্টজ রেঞ্জ মানে হচ্ছে যদি সুইচিং মানে প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন টাইমস এই জিনিসগুলো হতে থাকবে। তো সুইচিং লস যদি বেশি হয় তার মানে এই বিজেটি গুলো একেবারে পুরে ছাই হয়ে যাবে যদি ইয়েতে ইউজ করা হয়, ওয়ারেস মসফেট গুলো অনেক ক্ষেত্রে মোটামুটি চলে আর কি। আচ্ছা তারপর দেখি কি বলে। So this is আচ্ছা মসফেটের অপারেশন কি কারো জানা বাকি আছে? আমাকে একটু বলো তো, মসফেট কিভাবে অন অফ হয় এটা কি বলতে হবে আবার? যদি বলো আমি বলবো, কোনো অসুবিধা নেই, কারণ ভুলে যাওয়াটা অস্বাভাবিক না, কিন্তু জানতে না চাওয়াটা অস্বাভাবিক আর কি। আমার ধারণা মসফেট এটা তোমাদের মনে আছে, গত সেমিস্টারের মধ্যে ফ্যাব্রিকেশন যাদের ছিল তারা হয়তো এখানে বেসিকটা পড়ছো, ভিএলএসআই তেও পড়তে পারো। আহ, আমি আসলে ওগুলো কারেন্ট সিলেবাস সম্বন্ধে ওয়েল ইনফর্ম না। তারপর যারা ভুলে গেছো আমি তাদেরকে একটু বলি। মসফেটে এটা হচ্ছে একটা এন চ্যানেল মসফেট, এন চ্যানেল এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। এখানে কি হয়, এখানে আমাদের একটা ইয়ে ফর্ম করতে হয়, চ্যানেল ফর্ম না করলে সেটা চলে না। আহ, তো চ্যানেলটা যেই টাইপ ম্যাটেরিয়ালের ফর্ম করবে, নর্মালি মসফেটে কি জিনিসটা হয়, এন চ্যানেল টাইপে আমাদের টার্গেট থাকে হচ্ছে অন করার জন্য ভিজিএস গ্রেটার দেন 0 আর হচ্ছে ভিডিএস গ্রেটার দেন 0। এই দুইটা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় বা এই দুইটা শর্ত আমাদের মেনে চলতে হয়। তাহলে ভিজিএস যদি গ্রেটার দেন 0 দিই তাহলে কি ঘটনা ঘটবে? ভিজিএস গ্রেটার দেন 0 দিলে দেখো আহ, এই সোর্সটা সাধারণত আবার বা লোয়েস্ট পটেনশিয়ালটা, সোর্স এখানে লোয়েস্ট পটেনশিয়াল, সোর্সটা সাধারণত এই সাবস্ট্রেটের সাথে শর্ট করা থাকে। আমার আঁকাটা ভালো হচ্ছে না, ট্যাবলেটটা ঠিক করে ধরতে পারতেছি না। এটা সাধারণত সাবস্ট্রেটের সাথে শর্ট করা থাকে, ঠিক আছে, পি সাবস্ট্রেট যেটা। তো এখানে শর্ট করা থাকলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই আমরা যদি গেটে প্লাস দিই আর এই সোর্সে নেগেটিভ দিই, সোর্সে তো নেগেটিভ থাকবে, সোর্সটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পটেনশিয়াল। তো গেটে প্লাস দিলে যে জিনিসটা হবে, এই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করতে পারবে না বিকজ অফ দিস ইনসুলেটিং ম্যাটেরিয়াল। আচ্ছা এখানে ইনসুলেটিং ম্যাটেরিয়াল কোনটা বলছে আমি আসলে নিজেই কনফিউজ। স্যার গেটের নিচের কালো মানে নীল লেয়ারটা এটাই মেবি ইনসুলেটিং ধরছে। হ্যাঁ কিন্তু এটা এখানে মেটালাইজেশন লেয়ার দিয়ে কি বুঝেছে আমি বুঝিনি। হ্যাঁ স্যার সেটা তো। আচ্ছা সমস্যা নেই, এটাকে আমরা ইনসুলেটিং লেয়ার ধরতে পারি, এখানে মেটালাইজেশন লেয়ারটা লিখে একটু ভেজাল লাগেছে। স্যার ওই যে আদারওয়াইজ সিলিকন ডাইঅক্সাইড ডাইইলেকট্রিক লেয়ার তো। হ্যাঁ এটা এখানে বলছে কিন্তু এটা আসলে ইয়ে না, এই এইসব ম্যাটেরিয়াল এই জিনিসটা মানে এতে লাগে না, এটা হচ্ছে একটা ডিজাইন, মানে আমি সিম্পল ডিজাইনটা দেখতেছি তো। নর্মালি কিন্তু এই যে ড্রেন আর সোর্সে এই ডাইইলেকট্রিক থাকে না,
ডাইইলেকট্রিক লেয়ারটা লাগে না, সরাসরি কানেক্টেড থাকে। তো এখানে এটা পারফরমেন্স বাড়ানোর জন্য হয়তো ডাইইলেকট্রিক লেয়ারটা অ্যাড করছে, বাট এটা আমাদের আসলে কনসার্ন না। আচ্ছা, এটা মেটালিকই, তাহলে ঠিকই আছে, এটাই ডাইইলেকট্রিক, কিন্তু ডাইইলেকট্রিকটা আসলে এক্সটেন্ড করছে। নর্মালি আমরা যেই মসফেট ইয়ে করি, ওখানে কিন্তু এই রেয়ার গুলো এখানে দেই না আর কি, আমাদের যে নর্মাল রেগুলার মসফেট, এই যে এটা হচ্ছে সেই গ্লাস লেয়ারটা আর কি। ঠিক আছে, এই দুটো জিনিস আপাতত ভুলে যাই আমরা, ধরে নিচ্ছি এগুলো কন্ডাক্টর, কারণ এগুলো মসফেটের ওই ক্যারেক্টারিস্টিক এনহ্যান্স করার জন্য ইউজ করা হয়েছে। এটা যেখান থেকে নেওয়া সেটা হয়তো এখানে ইয়ে করা। তো যাই হোক, আমরা এতে আসে, এটা হচ্ছে মেটাল কন্ট্রাক্টর আর কি, মেটাল কন্ট্রাক্টর যদি দিই, তাহলে এখানে আমি দিচ্ছি প্লাস, এখানে প্লাস দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এটা একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল অথবা ইনসুলেটর ধরতে পারি। সো ইনসুলেটরের দিয়ে কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে, ইনসুলেটর দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না, কিন্তু যেটা করবে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারবে। তার মানে এই প্লাস গুলা এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে এখানে নেগেটিভ গুলোকে জড়ো করবে। কারণ আমরা জানি কি পি টাইপ ম্যাটেরিয়াল, এটা একটা পি টাইপ ম্যাটেরিয়ালের ভিতরে, তো পি টাইপ ম্যাটেরিয়ালে মেইন যে ইয়েটা মেজরিটি ক্যারিয়ার হচ্ছে কি প্লাস চার্জ, ঠিক আছে, কিন্তু এখানে কিছু মাইনরিটি ক্যারিয়ার থাকবে না, কিছু ইলেকট্রন এখানে থাকবে খুব কম, বা খুব একটা নির্দিষ্ট পরিমাণে থাকবে। কারণ কেন থাকবে, কারণ হচ্ছে এটা পি টাইপ ম্যাটেরিয়ালকে আমরা অ্যাবসলিউট জিরো জিরো টেম্পারেচারে রাখতেছি না। তো যখনই কোনো টেম্পারেচার ব্যাপার বাড়বে, তখনই এই ইলেকট্রন হোল পেয়ার কিছু জেনারেট হবে এখানে, ঠিক আছে। তো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়ে যে ইলেকট্রন গুলো থাকবে, এই ইলেকট্রন গুলো হবে কি এখানে ছুটে চলে আসবে যে এখানে, কারণ এখানে প্লাস তাকে ডাকতে থাকবে, ঠিক আছে, প্লাস তাকে টানতে থাকবে, কারণ এখানে প্লাস গুলো আসতে পারতেছে না, আসলেও তো এগুলো রিকম্বাইন হয়ে যেত, রিকম্বাইন হলে ঝামেলা শেষ, কিন্তু তারা রিকম্বাইন করতে পারতেছে না, সেহেতু এই ইলেকট্রন গুলো এখানে জমা হওয়া স্টার্ট করবে। সো ইলেকট্রন জমা হওয়াটাই আসলে আমাদের উদ্দেশ্য, আমরা রিকম্বাইন করে ফেললে আমরা সেটা কি ইনসুলেটর ম্যাটেরিয়াল হয়ে যেত। সো এটা হচ্ছে মসফেটের একটা স্ট্রেংথ, যে আমরা এটার ইলেকট্রিক ফিল্ড দিয়ে এই ইলেকট্রন গুলোকে গাইড করতে পারবো কোন জায়গায় যাবে কোন জায়গায় যাবে না। তো এখানে একটা পজিটিভ ইলেকট্রিক ফিল্ড দিয়ে এখানে ইলেকট্রন গুলোকে গাইড করে ফেলছে। তো এখানে কি ঘটনা ঘটবে, এখানে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এখানেও মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন ড্রেনার সোর্সে। সো ড্রেনার সোর্স কি দেখবে, অ্যাকচুয়ালি ইলেকট্রনের একটা সাগর দেখবে না, সে কি পজিটিভ চার্জ দেখবে আদৌ, সে আসলে পজিটিভ চার্জ দেখবেই না। তো ড্রেনার সোর্সের ভিতরে যদি আমরা এটাকে ইয়ে করি, আহ, একটা মডেলিং করি, তাহলে বেসিক্যালি একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স পাবো। তো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা কেন, কারণ এই রেজিস্ট্যান্সটা মান ডিপেন্ড করবে হচ্ছে এই সব পুরো রিজিয়নের কনসেন্ট্রেশনের উপর, চার্জ কনসেন্ট্রেশনের উপর। দেখো এটার চার্জ যদি আমি ফিক্সও ধরে রাখি, কিন্তু এই চার্জটা কিন্তু কি ডিপেন্ড করবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথের উপর। ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ যদি বেশি হয়, বা এই ব্যাটারি ভোল্টেজ যদি আমি বেশি দিই, তাহলে এখানে চার্জ বেশি স্টোর হবে, ভোল্টেজ কম দিলে এখানে চার্জ স্টোর কম হবে। শুধু তাই না, এখানে ডাইইলেকট্রিক স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে। ডাইইলেকট্রিক স্ট্রেংথ যদি কম হয়, তার মানে কি কিছু চার্জ এখানে এটা এটা লিক করে এখানে চলে আসবে, এখানে চলে আসা মানে হচ্ছে কি এটা স্ট্রেংথ কমতে থাকবে, এখানে মাইনাস চার্জ কমতে থাকবে, ঠিক আছে। সো এটা ডাইইলেকট্রিক স্ট্রেংথও বেশি হতে হবে এই ইনসুলেটর ম্যাটেরিয়ালটা, তো সেটার উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, এটা একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে থাকবে আর কি। ঠিক আছে, ডাইইলেকট্রিক স্ট্রেংথটা আবার ডিপেন্ড করবে হচ্ছে এই ভোল্টেজের উপর, এই ভোল্টেজ যদি খুব বাড়ায় দিই, এটা হচ্ছে ব্রেকডাউন করে এই গ্লাস লেয়ারটা দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে আর কি। তো এগুলো তোমরা মোটামুটি জানো। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে পিঞ্চ অফ। পিঞ্চ অফটা একটু বলে দিই, যদিও এটা আমাদের পিঞ্চ অফটা এখানে লাগবে না, পিঞ্চ অফটা বলে দিই। পিঞ্চ অফটা হচ্ছে এই ইয়েটা, নেগেটিভ ইয়েটা, এটা ইউনিফর্ম থাকে না, এটা এমন থাকে অনেকটা, অনেকটা এমন থাকে, ইউনিফর্ম থাকে না। কেন ইউনিফর্ম থাকে না, কারণ হচ্ছে দেখো, এটা হচ্ছে কি হায়েস্ট পটেনশিয়াল, এই যে ড্রেনটা হচ্ছে হায়েস্ট পটেনশিয়াল, আর সোর্সটা হচ্ছে লোয়েস্ট পটেনশিয়াল। তো সোর্সটা থাকে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এই সাবস্ট্রেটের সাথে শর্ট করা থাকে। তো এখানে তুমি অ্যাকচুয়ালি রিভার্স বায়াস দিচ্ছ না, এই এন বরাবর দিচ্ছ প্লাস, আর এই পি বরাবর দিচ্ছ মাইনাস। তো এখানে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি করার ট্রাই হয় আর কি, এই যে এই রিজিয়নটাতে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হওয়ার ট্রাই করে। তো এই জন্য এই জায়গায় ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা কম থাকে, ক্যারিয়ার কনসেন্ট্রেশন এখানে সবচেয়ে বেশি থাকে, আস্তে আস্তে ইফেক্টিভলি এখানে কমে যায়। সো আমি যদি এটাকে ফার্দার আরো পুশ করি,
তাহলে দেখা যায় কি এই জায়গাটা ব্রেক হয়ে যায়। এই জায়গাটা আমি যদি একটু অন্য ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, আমি একেবারে লেমেনদের টার্মে বলতেছি, ঠিক আছে, এই জায়গাটা ব্রেক হয়ে যায়। তো এই ব্রেকটা কি পিঞ্চ অফ বলে আর। তো এই ব্রেকটা হয় আসলে কার উপর ডিপেন্ড করবে, এই ইয়ার ভোল্টেজের উপরে, ড্রেনার সোর্সের ভোল্টেজের উপরে। সো ড্রেনার সোর্সে একটা নির্দিষ্ট ভোল্ট, তোমাদের যদি ক্যারেক্টারিস্টিক কার্ভটা মনে থাকে, ওখানে কিন্তু একটা নির্দিষ্ট ভোল্টেজের পর স্যাচুরেশনে চলে যায়, এই যে এরকম থাকে না, এই টাইপের। সো একটা নির্দিষ্ট ভোল্টেজের পর সেটা স্যাচুরেশনে চলে যায়। এই যদি ভোল্টেজ এখানে কারেন্ট থাকে, এই কারেন্টটা কিন্তু আর বাড়ে না। তো এই কারেন্টটা বাড়ে না এই কারণটাতে, যে আর বাড়তে পারে না। এটা মোটামুটি রেস্ট্রিকশনের মতো কাজ করে এই পিঞ্চ অফ। সো এনিওয়ে আমাদের পিঞ্চ অফটা এই ইয়েতে দরকার নেই, কারণ আমরা এই সুইচিং এর ব্যাপার স্যাপারটা ইয়ে নাই। আমাদের যেই বিষয়টা এখানে মেইনলি দরকার ছিল মসফেটের ড্রেনার সোর্সের যে ইন্টারনাল স্ট্রাকচারের মডেলিং, সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা আসলে বেশি জরুরি ছিল আর কি। তো মসফেটে যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো, আমরা দরকার হয় আরো ক্লিয়ার আপ করার ট্রাই করবো। তো এটা হচ্ছে টিপিক্যাল মসফেট। আরো এখন অনেক নতুন মসফেট, কুল মস আছে, তারপরে ফিনফেট আছে, সো সিমস আছে, ওগুলা আসলে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স এ বেশি ইউজ করা হয় না আর কি। কি নতুন কিছু আসতে পারে, বাট এগুলো আমরা টেক্সট বই এখনো পাইনি। এগুলো এখনো পেটেন্টেড, হয়তো টেক্সট বই আসতে অনেক সময় লাগবে। তো তোমরা যদি মাস্টার্স পিএইচডি করো, তখন হয়তো ওইসব জিনিসপত্র জানতে পারবো আর কি। আন্ডারগ্রেড লেভেলে আসলে এইসব জিনিস জানা সম্ভব না। সো এনিওয়ে, আমরা তাহলে একটু ভিডিওটা আবার একটু অন করে দেখি এখানে এক্সট্রা কিছু বললাম কিনা। This is the this is an operational diagram of a MOSFET. আমরা On বলে ফেলেছি the মোটামুটি। MOSFET spin drain electron. So this type of device is called majority carrier device. Unlike BJT, আচ্ছা, মেজরিটি ক্যারিয়ার ডিভাইস কেন বলছে, এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের 5 মিনিট আছে, আমি দেখি ইয়েটা অন করে দিই তোমাদের, ক্লাসরুমে এটা অন করে দিই। সো হোপফুলি তোমরা আজকে ইয়ে করতে পারবো, অ্যাটেন্ডেন্স দিতে পারবো। আমি শিটটা চেঞ্জ করে ফেলছি, এটা মানে রেসপন্সের যেই আহ, ইয়েটা ছিল, ফাইলটা ছিল, চেঞ্জ করে ফেলছি। হোপফুলি পারবো। তারপর যদি কারো অসুবিধা হয় আমাকে একটু বলো। স্যার লিংক কি আগেরটাই? লিঙ্ক আগের থেকে ওকে স্যার। আমি এখন অন করিনি। আমি আচ্ছা, তাহলে তোমরা রেসপন্স দিতে থাকো আর কি, আর 5 মিনিট আছে, আর আমি ক্লাসটা কন্টিনিউ করি। সো মেজরিটি ক্যারিয়ার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। মেজরিটি ক্যারিয়ার ডিভাইস বলতে কি বোঝানো হয়, দেখো এখানে কিন্তু মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, ঠিক আছে, এন টাইপ এন চ্যানেল মসফেট, যেহেতু এটা মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যারা রেসপন্স দিচ্ছ, তোমরা কি নিজেরা কিছু সামারি দেখতে পারতেছো? হ্যালো, বুঝতে পারিনি স্যার, আরেকবার বলেন স্যার। যারা রেসপন্স দিচ্ছ ইয়েতে, ওই যে ক্লাসরুমে, তারা কি কিছু দেখতে পারতেছো নিজেরা? আমি একটা অপশন অন করছি। জি স্যার, দেখা যাচ্ছে। মানে কিন্তু হচ্ছে কারা কারা রেসপন্স করছে আগের ক্লাসগুলোতে সবকিছুই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা থাকলো, সমস্যা নেই, এটা অন রাখলাম, তাহলে তোমরা নিজেরা দেখতে পারলো। আচ্ছা ঠিক আছে, তাহলে হোপফুলি এটা কাজ করছে, কারণ গতদিন এটা কোডে একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ, আজকে কাজ করছে, ফাইন। গতদিন এটা কোডে একটু ঝামেলা করে ফেলছিল আমি, সেই জন্য কাজ করতেছিল। সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা আসলে এত বদলাবেন না। তো এনিওয়ে, মেজরিটি ক্যারিয়ার ডিভাইস হচ্ছে এখানে শুধু ইলেকট্রনের সাগর। এই দুইটা চ্যানেলের মাঝখানে আসলে, বা দুইটা টার্মিনালের মাঝখানে আসলে ইলেকট্রন ছাড়া কিছু নাই। দ্যাটস ওয়াই উই আর কলিং ইটস এ মেজরিটি ক্যারিয়ার ডিভাইস। এখানে যদি আমরা মডেলিং করে যেটা বলেছি, রেজিস্ট্যান্স ছাড়া কিছু পাবো না, কোনো পিএন জাংশন পাবো না। দো দিস ইজ আ পি টাইপ ম্যাটেরিয়াল, but this channel is effectively transferred it into an n type material. So এখানে আমরা n type material throughout দেখতে পাবো, from drain to source, ঠিক আছে। সো এটা মেজরিটি ক্যারিয়ার ডিভাইস। আরেকটা মেজরিটি ক্যারিয়ার ডিভাইসের এক্সাম্পল দিতে পারবো? গত গত ক্লাসে বলেছিলাম, বা তার আগের ক্লাসে,
যারা ভালো করে শোনাচ্ছে তারা তো মনে আছে। শর্টকি ডায়োড, শর্টকি ডায়োডও কিন্তু মেজরিটি ক্যারিয়ার ডিভাইস, ওখানে কিন্তু ওরকম অফিসিয়াল কোনো পিএন জাংশন নাই। একটা মেটালিক কন্ডাক্টরের সাথে হয় এন টাইপ ম্যাটেরিয়াল অথবা পি টাইপ ম্যাটেরিয়ালকে স্যান্ডউইচ করে শর্টকি ডায়োড বানানো হয় আর কি। তো বুঝতে পারতেছো? আচ্ছা, আমাদের তাহলে আজকে টাইমও শেষ। সো আজকে আর বেশি না কথা বলে, আমরা খুব স্লো আগাচ্ছে, আমাদের প্রোগ্রেসটা বেশ স্লো। আমাদের একটু ফাস্টার হতে হবে, মানে কথাবার্তা বলতে গেলে এরকম স্লো হয়ে যায় আর কি। তাও তোমরা যদি ফিল করা স্লো হচ্ছে, তোমরা আমাকে একটু তাড়া দিও যে স্যার সিলেবাস শেষ হবে না, এটুকু বললেই হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বা অ্যাটেন্ডেন্স না দিতে পারলে আমাকে বলো আর কি। অ্যাটেন্ডেন্সটা আরো 5 মিনিট অন থাকবে, তারপরে হয়তো অফ করে দিব, মানে 40, তো আমরা 45 পর্যন্ত অন রাখবো, তারপর অফ করে দিব আর কি। তো ঠিক আছে, আর আজকের ক্লাসটা এতটুকুই থাক, আমাদের আবার ইনশাল্লাহ রবিবার দেখা হবে আর কি।